নির্বাচনের ৮ জন যে প্রতিদ্বন্দ্বিতা করতেছে বাজিতপুর নিকলে মিলে, তার মধ্যে একজন প্রার্থী হিসাবে আসলে আজকে এখানে আমি কথা বলতেছি। এখানে যখন প্রার্থী হিসাবে আসলে কথা বলি, ইলেকশনের কথা আসে, রাজনীতির কথা আসে, আমি এটা সব জায়গায় জিজ্ঞেস করি, সব জায়গায় প্রশ্নটা করি যে এই যে আমরা ৮ জন প্রার্থী দাঁড়াইছি, এই ৮ জন প্রার্থীর আজকে পর্যন্ত আমাদের যে ক্ষমতা, কিংবা ১২ তারিখ পর্যন্ত আমাদের যে ক্ষমতাটা থাকবে, আপনারা যখন আসলে কাউকে নির্বাচিত করবেন, ১২ তারিখের পরে নির্বাচিত যিনি হবেন, আমি হই বা অন্য যে কেউ হোক, ১২ তারিখের পরে ওই প্রার্থীর ক্ষমতা কি একই রকম থাকবে নাকি ক্ষমতাটা বাড়বে? আমি প্রশ্ন করি যে এটা যে নির্বাচনের পরে যে তার ক্ষমতাটা বাড়ে, তার ক্ষমতাটা বাড়ার আসলে রহস্যটা কি? কোত্থেকে ক্ষমতাটা সে পায়? এই ক্ষমতার উৎস কি? ক্ষমতা কে তাকে দেয়? কোত্থেকে আসে ক্ষমতা? তাহলে জনগণ আপনারা যেটা ভোট দেন, আপনি মনে করেন ভোট দিচ্ছেন, আসলে তো তারা ভোট দেন না। শুধু ভোট না, ভোটের মাধ্যমে আসলে তারা ক্ষমতা দেন যে আগামী ৫ বছর সে আসলে আপনার পক্ষ হয়ে ক্ষমতাটা ভোগ করবে, এবং এই ক্ষমতাটা দিয়ে সে আইন বানাবে। এখানকার মানে এই স্থানীয় যেটা বাজিতপুর নিকলি, আসলে পরিবেশ পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত ধরনের ঘটনার উপরে তার এক ধরনের নিয়ন্ত্রণ করার মতো একটা রাষ্ট্রীয় ক্ষমতা তার হাতে থাকবে। এখন আমি এটা বলি যে এই ক্ষমতা আপনারা যাকে দিবেন, যাকে আপনি আসলে ভোট দিয়ে নির্বাচিত করবেন, ভোট দিয়ে নির্বাচিত করার ভিতরে আসলে যার ক্ষমতা আছে, তার ক্ষমতা যারা বাড়াইবেন, সেই লোকটা যদি এরকম হয় যে এখনই ক্ষমতায় যাওয়ার আগে তার যে দলবল, তার যে বাহিনী, তার যে ডাইনে বামে আসলে গুন্ডা মাস্তান যেগুলি নিয়ে সে চলে, এগুলি চাঁদাবাজি করে, ধান্দাবাজি করে, অন্যের জমি দখল করে, অন্যের বাড়ি দখল করে, বিচারের নামে অবিচার করে, টাকা তুলে বিদেশের বিভিন্ন রকমের মানুষের নামে থানায় গিয়ে মামলা দেয়, আবার মামলা ছাড়ায়, টাকা তুলে। এই কাজ যারা করে, এই চাঁদাবাজি, ধান্দাবাজি, জুলুমবাজি যারা করে, তাদেরকে যদি আপনি আরো ক্ষমতা দেন আগামী ৫ বছরের জন্য, তাহলে আগামী ৫ বছর কি চাঁদাবাজি, ধান্দাবাজি, দখলবাজি বাড়বে না কমবে? তার মানে আপনি কি আসলে এরকম, এইটা যখন আজকে যখন আমরা আলাপ করতে আসছি, এইটা আলাপ করতে আসছি যে বাংলাদেশের মানুষ, এই অঞ্চলের মানুষ তার হাতের ক্ষমতা দিয়া একটা চাঁদাবাজ, ধান্দাবাজ কিংবা আসলে এরকমের জুলুমবাজকে আসলে আরো ক্ষমতা দিবে কিনা, নাকি যারা আসলে এই অঞ্চলের কিংবা এই দেশের জুলুমের বিরুদ্ধে কথা বলছে, জালিমের বিরুদ্ধে কথা বলছে, মানুষের পক্ষে কথা বলছে, কৃষকের পক্ষে কথা বলছে, জেলেদের পক্ষে কথা বলছে, এবং এদের পক্ষে কথা বলতে গিয়া নিজের জীবনে ঝুঁকি তৈরি করছে, জেলে গেছে, সমস্যায় পড়ছে, পালায়া থাকছে, এই যে গল্প, এই গল্প তো আপনাদের চেনা গল্প। এই গল্পের যারা আসলে সাথে যারা যুক্ত, তার সাথে আমরা পরিচিত। তা আমরা যারা এই অন্যায়ের জুলুমের বিরুদ্ধে আসলে বিরোধিতা করছি, যারা সারা জীবন একাত বাংলাদেশের বয়স যদ্দূর, এটা যদি ৫৪ বছর ৫৫ বছর হয়, আমার বাপকে এখানকার মানুষ চিনে, আমাকে এখানকার মানুষ চিনে। আমরা কোনোদিন জুলুমের পক্ষে গেছি, কোনোদিন জালিমের পক্ষে গেছি, কোনোদিন জুলুমের সাথে দাঁড়াইছি, কোনোদিন জুলুম যারা করে তারা আমাদের মাথা কিনতে পারছে, তারা টাকা দিয়ে আমাদেরকে থামাইতে পারছে, তারা কোনোদিন ভয় দেখে আমাদের থামাইতে পারছে, এরকম কোনো ঘটনা তো নাই। এই অঞ্চলের চাইতে বেশি সাক্ষী তো আর কোনো অঞ্চলে নাই। এই অঞ্চলের মানুষই তো সবচাইতে বেশি সাক্ষী। তাইলে আমরা যারা আসলে কোনোদিন জুলুমের সাথে যাই নাই, জুলুমের পক্ষে যাই নাই, জালিমের পক্ষে যাই নাই, যারা অন্যায়ের বিরোধিতা করছি, আমাদের হাতে যদি আপনারা এই ক্ষমতা দেন, আমরা এটা দাবি করি যে এই ক্ষমতা আমরা আসলে কোনোদিন অন্যায় করার জন্য, জুলুম করার জন্য ব্যবহার করব না। এই ক্ষমতা দিয়ে আমরা মানুষের উপর যে জুলুম হয়, এই চাঁদাবাজি, ধান্দাবাজি, মামলাবাজি যারা করে, তাদের ক্ষমতাটা, তাদের হামলাটা, তাদের জুলুমটা, জালিমের কাজটা বন্ধ করার জন্য আমরা এই ক্ষমতাটা ব্যবহার করব।
এবং সেই জায়গা থেকে আপনাদের কাছে আসলে আজকে রাজনৈতিকভাবে আমি ভোট চাওয়ার জন্য আসছি। আপনাদের যদি আসলে ইতিহাসের সাথে, আপনার স্মৃতির সাথে, আপনি এখানে আমাদেরকে যেভাবে দেখছেন, আমার বাপরে যেভাবে দেখছেন, এই দেখার অভিজ্ঞতার সাথে যাদের বয়স 30-এর কমে তাদেরকে আমি বলবো যে যার বয়স 50-এর উপরে, যার বয়স 60-এর উপরে, তার সাথে আলাপ করে আসলে এটা মিলায় নিয়ে যেগুলো আমি বলতেছি এগুলি যদি সত্য হয় তাহলে আমি বলবো যে আপনারা আমাদেরকে ভোট দেওয়ার কথাটা বিবেচনা করেন। বাংলাদেশে দুই ধরনের মানুষ রাজনীতি করে। এক ধরনের মানুষের কাছে রাজনীতি হলো পেশা। এই রাজনীতি থেকে সে টাকা কামায়, এই রাজনীতি দিয়ে সে আসলে টাকা কামায়, এই টাকা দিয়ে তার বাবু বাচ্চা কাচ্চা পালে, এই টাকা দিয়ে সে দেশের বাড়িতে বাড়ি বানায়, ঢাকায় বাড়ি বানায়, পরে টাকা বেশি হলে বিদেশে বাড়ি বানায় এবং ব্যাংকে পাচার করে টাকা জমা করে। এইটা হচ্ছে এক ধরনের রাজনীতিবিদ। এরা এই টাকা কামানোর জন্যে, টাকা বানানোর জন্যে এই রাজনীতিটা করে। আর এই রাজনীতিটা যাতে আসলে মানুষ যাতে তাদের ভয় পায় তার জন্য গুন্ডা পান্ডা পালে। আরেক ধরনের রাজনীতিবিদ আমি বলবো যে আমরা রাজনীতি করি, আমাদের বিবেক যেখানে আসলে সাড়া দেয়, আমরা যখন কারো উপর অন্যায় হয়েছে দেখি, আমরা যখন কারো উপরে জুলুম হয়েছে দেখি, এই রকমের এক ধরনের মানুষ আছে যে নিজের আসলে কি হবে ভবিষ্যৎ এটা চিন্তা না করে বিবেকের তাড়নায় আসলে অন্যায়কারীদের ঠেকানোর জন্যে যার উপরে জুলুম হইতেছে তার পক্ষে গিয়ে দাঁড়ায়। আমরা বাংলাদেশে এটা বলতে পারি যে আমার বাপরে চিনেন, আমি আবারও বলি আমার বাপরে চিনেন, আমাদের চিনেন। আমরা খুব বেশি ধনী মানুষ কোনোদিন না, আবার খুব বেশি গরিব মানুষ, অন্যের বাড়িতে হাত পাইতে খাইতে এরকম মানুষও কোনোদিন না। আমার বাপ তার গৃহস্থির টাকা থেকেই হোক, জমি বেচার টাকা থেকেই হোক, গরু বেচার টাকা থেকেই হোক আমাদেরকে পড়াশোনা করাইছে। পড়াশোনার পরেও অনেকদিন পর্যন্ত আমাদেরকে রাজনীতি করার টাকা পয়সা দিছে। আমি তার আসলে উপার্জনের উপরে দাঁড়ায় রাজনীতি করছি। লাউ বেচছে, উড়ি বেচছে, গরু বেচছে, আমাদেরকে যখন রাজনীতি করার টাকা দিছে আমরা তখন পর্যন্ত এই যে রাজনীতি করছে জেলেদের সাথে, এই কৃষকদের পক্ষে, এই শ্রমিকদের পক্ষে এই রাজনীতি আমার বাপ যতদিন চালাইতে পারছে আমি রাজনীতি করছি। আমার বাপের যখন আসলে আর চালানোর মতো অবস্থা ছিল না, আমরা আসলে মানুষের কাছ থেকে চান্দাবাজি করে আর রাজনীতি করিনি। আমরা রোজগার করার জন্য আমি হাইকোর্টে ওকালতি করতে গেছি, তাও আজকে 35 বছর হবে। আমি 35 বছর ধরে হাইকোর্টে ওকালতি করি। হাইকোর্টে আল্লাহ দিলে আপনাদের দোয়ায় আমি ভালো রোজগার করি, কিন্তু আপনি গিয়ে দেখেন আমার বাড়ি ঘর, এখানকার মানুষের তো সবার চেনা। আমার আল্লাহ রোজগারের ক্ষমতা দিছে, কিন্তু আল্লাহ জমানোর খাতরত দিছে না। আল্লাহ আমার রোজগারের ক্ষমতা দিয়েছে, কিন্তু ভোগ বিলাস করা, একটা মহা কিছু করা, এটা আসলে আমার খাসলত আল্লাহ দেয় নাই। আমি যেই টাকা রোজগার করি এই টাকা দিয়ে আসলে সংসার চালানোর পরে বাকি টাকাটা আমি সারা দেশে এই রকমের অন্যায়ের প্রতিবাদ করার জন্য, মানুষকে সংগঠিত করার জন্য, মানুষকে সচেতন করার জন্য, তার অধিকার যাতে আসলে মানুষ আদায় করতে পারে সেইভাবে তাকে ঐক্যবদ্ধ করার জন্য আসলে সংগঠন করার কাজে খরচ করি। আজকে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের যে আলাপ, এই রাষ্ট্র সংস্কারের আলাপটাকে বাংলাদেশে জারি করার জন্য, এই আলাপটাকে বাংলাদেশে তৈরি করে এইটাকে ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন নামক সংগঠনটাকে সারা বাংলাদেশে গড়ে তোলার চেষ্টা করছি। এবং এটা আসলে আপনারা জানবেন যেটা আমাদের মতো, আমার মতো কিছু মানুষের রোজগারের টাকা এটা করা। আমরা রাজনীতির ব্যবসা করে, রাজনীতি থেকে টাকা কামাই করে রাজনীতি করি নাই, এটা আমাদের পেশা না। আমার পেশা ওকালতি, আমার পেশা রাজনীতি না। আমি জীবিকার জন্য রাজনীতি করি না, আমি টাকা জমানোর জন্য আসলে রাজনীতি করি না। তাহলে আমি যেটা বলতে চাই যে যদি আপনারা আমাদেরকে এইখানে নির্বাচিত করেন, এই ক্ষমতা যদি আপনারা আমাদের হাতে দেন, তাহলে টাকা কামানোর জন্যে এবং টাকা কামায় নিজের বাড়ি গাড়ি করার জন্যে এই টাকা আসলে আপনাদের এখান থেকে আমরা চুরি করব। আমাদের চুরি করে টাকা কামানোর কোনো ধরনের খায়স খাসলত অভ্যাস কোনোটা আমাদের নাই। যারা এতিমের টাকা চুরি করে খায়, যারা দুস্থ মাতার টাকা চুরি করে খায়, যারা কাবিকার টাকা চুরি করে খায়, আমি পরিষ্কার করে বলতে পারি যে আমাদের হাতে যদি ক্ষমতা দেন ওই এতিমদের কাছ থেকে চুরি করার জন্য আমি কাউকে আসলে সুযোগ দেব। বাহেননগরের আব্দুল করিম সাহেব বাহেননগরের, উনি ব্রিটিশ আমলের শিক্ষামন্ত্রী ছিলেন।
বাজিতপুরের ডাক বাংলার আপনি চিনেন হামিদ উদ্দিন সাহেব, বাচ্চু মিয়ার বাবা, পাকিস্তানে বলে উনি কৃষি মন্ত্রী ছিলেন। এই যে বিএডিসি দেখেন আমাদের লোকজন যে আসলে এই কাইমার বালির চাষ করে, তারপরে আউরে চাষ করে, গাঙ্গেতে যে আসলে পাম্পের ভিতর দিয়ে পানি তোলা যায়, গাঙ্গের মধ্যে যে রাষ্ট্রের মেশিন ভাসে থাকতো, এই জিনিস আসলে বাংলাদেশে আমদানি করছিল, পূর্ব পাকিস্তানে এটা চালু করছিল হামিদ উদ্দিন খান। আমাদের এখানে গভর্নর ছিল, পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল তখনকার সময়ে, পাকিস্তানের শেষ 10 বছর পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মোনায়েম খান। অর্থাৎ আমি বলি যে এদের সাথে আপনি রাজনৈতিক দল একটা করেন নাই, এদের রাজনৈতিক সমালোচনা থাকতে পারে, কিন্তু এরা যখন বাজিতপুরে রাজনীতি করত, সারা পাকিস্তানের মানুষ, সারা পূর্ব পাকিস্তানের মানুষ বাজিতপুরের মানুষকে একটা সম্মান দিত, বাজিতপুর নিকলির মানুষকে একটা মর্যাদা দিত। তারা মনে করতো বাজিতপুর নিকলির মানুষ আসলে সভ্য, বাজিতপুর নিকলির মানুষ শিক্ষিত, বাজিতপুর নিকলির মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন, এবং এদের কারণে বাজিতপুরের মানুষের একটা বাইরে মর্যাদা ছিল। কিন্তু গত 55 বছর 54 বছর হয়েছে, আমরা স্বাধীন হওয়ার পরে 12 বার নির্বাচন হয়েছে এখানে, এইবার একটা ত্রয়োদশ নির্বাচন। আমরা যাদেরকে এমপি বানাইছি তারা প্রায় প্রত্যেকে সরকারি দলের লোক ছিলছে, কিন্তু আমাদের এখানে না উন্নয়ন হয়েছে, মানে আমাদের জায়গা জমির কোনো উন্নয়ন হয়নি, আর আমাদের রাজনৈতিক মর্যাদার কোনো উন্নয়ন হয়নি। আমাদের এমপি সাহেবদের কথা বললে আপনাকে আসলে বাজিতপুর দেখলে বাইরের কোনো মানুষ আমাদের এমপি সাহেবদের চিনে না। ওনাদেরকে চিনাইতে হলে অন্য কথা বলতে হয়, ওনারা কি করেন তাদের পেশা ধরে কথা বলতে হয়, রাজনীতির বিদ হিসাবে তাদেরকে আপনি চিনাইতে পারবেন না। এবং আমাদের এলাকার পোলাপাল তো ঠাট্টা করে বলে যে 54 বছর ধরে নাকি আমাদের সংসদের মাইক কোনোদিন বাজে নাই, এটা নাকি জং ধরে গেছে। আমি ওই কথাটা বলি না, কিন্তু আমি একটা কথা বলি, যেটা যে উন্নয়নের গল্প করে, এই বাজিতপুর জেলা হওয়ার কথা ছিল আসলে ব্রিটিশ আমলে। বাজিতপুর তো মিউনিসিপ্যালিটি ছিল 1869 সালে। 1869 মানে বুঝেন, 1869-এর পরে 1969 পর্যন্ত 100 বছর, 1969 থেকে 2026 পর্যন্ত আপনার ধরেন 50 বছরের বেশি, মানে 150 বছরের বেশি, 250 বছরের মিউনিসিপ্যালিটি। এটার চেহারা দেখেন, বাজিতপুর বাজারে গেলে এটার একটা ইউনিয়ন পরিষদ মনে হয়। এই 12টা নির্বাচনে যারা নির্বাচিত হয়ে সংসদে গেছে, কোনোদিন সরকারকে জিজ্ঞেস করে নাই যে আমার এখানে জায়গা জমি অ্যাকোয়ার করা ছিল, 19 জেলার বদলে 64টা জেলা হয়েছে, আমার এখানে জেলা হওয়ার ব্যাপারটা কি হইল? থাকে না একটা প্রশ্ন করা। আমাদের রাজনৈতিক নেতারা মাইক ফাটায় ফেলে দেখবেন, অমুকের দিতে হবে ভোট কারণ উনি উন্নয়ন করবেন। আরে তোর দলে তো ক্ষমতায় ছিল, আরেকজনের দল তো ধরেন এখন নাই, ওরা মিলাই তো ক্ষমতায় ছিল, তো এরা তো কোনোদিন জিজ্ঞেস করে না। এখন যারা আসলে নির্বাচন করতেছে এরা জেলাটার ব্যাপারে কথা বলে না, কারণ একজনের নেতা ভৈরবে গিয়ে বলে আসছে যে উনি ভৈরবকে জেলা করবেন। বাজিতপুরের একজন নেতা ওই ভৈরবের যিনি এমপি হবেন তার আসলে খুঁটির জোরে নাচে, তাহলে উনি আর বাজিতপুরের জেলা নিয়ে উনার নেতার উপর দেওয়ার কোনো কথা বলার কথা সাহস রাখে না। আরেকজন তো ধরেন এমন একজন আসছে ওর বাপের কারণে এখানকার জেলার আন্দোলন নাই হয়েছে। এই যারা আসলে বাংলাদেশে এখন বাজিতপুরে রাজনীতি করে, এরাই পথে ঘাটে মাইক দিয়ে ফাটায় ফেলতেছে এদেরকে নাকি উন্নয়নের জন্য ভোট দিতে হবে। আমাদের এলাকার ঐতিহ্য, আমাদের এলাকার মর্যাদা, এগুলি এই 54 বছরের মধ্যে আমাদের এখানে আসলে কোনোভাবে কাজে লাগেনি। আমাদের মর্যাদা দিন দিন কমছে। আমাদের যেগুলো ইউনিয়ন পরিষদ ছিল, ভৈরব বলেন আর মিঠামইন বলেন, আপনি মিলান মিঠামইনের সাথে বাজিতপুর, আপনি মিলান ভৈরবের সাথে বাজিতপুর, এমনকি কুলিয়ারচরের সাথে, এগুলি মিলায় দেখেন যে আসলে এই 54 বছর ধরে আমাদের নেতারা রাজনীতির নামে কি করছে। উন্নয়ন একটা করছে, আমি নিশ্চিত উন্নয়ন যেটা করছে এটার ফল আপনি ঘোরা দ্বারাও পাবেন। ওনারা ইয়াবা ব্যবসা একটা শিখছে, ওইটা ট্যাবলেট মোড়ে মোড়ে ঘরে ঘরে পৌঁছাইছে, আর কোনো ব্যবসার উন্নত করতে পারে নাই। আমাদের দীর্ঘদিনের ব্যবসা জুতার ব্যবসা,
আমাদের দীর্ঘদিনের ব্যবসা নৌকার ব্যবসা, আমাদের দীর্ঘদিনের ব্যবসা হচ্ছে কৃষি, আমাদের দীর্ঘদিনের ব্যবসা হচ্ছে মাছ। এগুলোর কোনোটার কোনো উন্নয়ন হয় নাই। 50 বছর আগের যদি আসলে মাছ যা ছিল আমার হাওরে, সংগ্রামের আগে যাদের জন্ম, সংগ্রামের আগে যারা মাছ দেখছে, এদেরকে জিজ্ঞেস করেন, এরা যদি আপনাদের বলে, আপনাদের পোলাপান বলবে এগুলি গল্প কয়, এরা কিচ্ছা কয়, এটা বিশ্বাস করবে না। হাওরে যদি আপনি আজকে সেই মাছ ফেরত আনতে পারেন, হাওর না বাজিতপুর লিখলি না কেবলমাত্র, বাংলাদেশের অর্ধেকটা আপনি হাওরের মাছ বেচে চালাইতে পারবেন। আমি ওই দিন দিঘিরপার গেছি, একটা লোক প্রায় কান্না কান্না, কি হয়েছে, তার নাকি 17টা গরু ছিল, 17টা গরু চুরি হয়েছে। আমি বললাম, গরু চোরের ব্যাপার আপনার কোনো ধারণা নাই? আপনি তাদেরকে চিনেন না? বলে, চিনি তো বাবা, চিনলে তো নাম যদি কই, আগে তো গরু গেছে, পরে তো আমার ফুলাফানের জীবন আমার জীবন হয়ে যাইব। চোরদেরকে মানুষ চিনে, কিন্তু তাদের নাম বলতে পারে না। তাদের ক্ষমতা কোত্থেকে আসে? তাদের ক্ষমতা হলে যে আমাদের রাজনীতিবিদরা দেয়। আমাদের রাজনীতিবিদরা ওই গরু চোরদের বন্ধু, ওই আসলে ইয়াবা খোরদের বন্ধু, ওই থানার দালালদের বন্ধু। এরা এর বেশি কিছু বাজিতপুরকে দিতে পারে নাই। এরা বাজিতপুর লিখলির মর্যাদাকে ওই এই জায়গায় এনে দাঁড় করেছে। অতএব আমি যেটা বলতে চাই, আমরা যদি আসলে বাজিতপুর লিখলিকে আসলে একটা মর্যাদার জায়গায় নিতে চাই, আমরা যদি জুলুম বন্ধ করতে চাই, আমরা যদি জালিমের রাজত্ব বন্ধ করতে চাই, তাহলে আমি মনে করি সারা বাংলাদেশে আজকে খবর নিলে দেখবেন, আজকে টেলিভিশন খুলেন, পত্রিকা খুলেন, সরকারের কথা বলেন, শুনেন, সবাই সংস্কারের গল্প করে। আমি আপনাদের ঘরে দাঁড়ায় বলি, বাংলাদেশে যখন আমরা সংস্কারের গল্পটা শুরু করছিলাম, এরা তো দূরের কথা, আমার কাছের বন্ধু বান্ধবরা আমার পাগল মনে করতো এই বাংলাদেশে তুই সংবিধান পরিবর্তন করবি? আরে সংবিধান তো হাইকোর্টের উকিলরাই বুঝে না, তুই মানুষকে কিভাবে বোঝাবি? 12 বছর 13 বছর লাগছে। আজকে সংবিধানের আলাপ চাষটলে সবচেয়ে বেশি হয়। আজকে সংবিধানের আলাপ রিক্সাওয়ালা মামারাও জানেন। তার মানে আপনি যদি ঠিক মতো আপনার মন থেকে লেগে থাকেন, মানুষের কি প্রয়োজন এটা যদি আপনি বিশ্বাস করেন, বুঝতে পারেন, এবং সেই বিশ্বাস অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনার এই কাজ ফল দিবেই দিবে। তবে একটা জিনিস আমি একা পারবো না, এটার জন্য আজকে আপনাদের কাছে আসছি। এই যে বাংলাদেশে এখন সংস্কারের গল্প হইতেছে, একটা গল্প পর্যন্ত আমরা ছিলাম, এটা কিভাবে করতে হবে এই পরামর্শ আমরা দিচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনে আমরা কথা বলছি, ওইখানে আমরা এক ধরনের ঐক্য তৈরি করার চেষ্টা করছি। এখন এটা বাস্তবায়নের পালা। আমি ধরেন এই বীজ পুঁতছি বাংলাদেশে, এই গাছ বড় করছি, ফল ধরছে, এখন আসলে এটা সংসদে পাকবে। এই ফল আইনের পরিবর্তন হবে কি হবে না, সংবিধানের পরিবর্তন হবে কি হবে না, এইটা আসলে এবার যারা নির্বাচিত হবে তারা সংসদে এবং সংবিধান সংস্কার পরিষদে এইটা নিয়ে আলাপ করে ফাইনাল করবে। এখন ওই আলাপের মধ্যে আমি ঢুকতে পারবো না আপনারা যদি আমাকে ভোট না দেন। বাজিতপুরের মানুষের হাতে ওই চাবি, যে ওই আলাপের মধ্যে আপনারা আমাকে পাঠাবেন কি পাঠাবেন না, এটা ঠিক করার মালিক আপনারা। সংবিধানের পরিবর্তন যদি আপনি চান, এই চুরি বাটপাড়ির আইন কানুনের পরিবর্তন যদি আপনি চান, এই চুরি বাটপাড়ির আইন কানুন পরিবর্তনের জন্য যদি আপনারা চান যে আপনাদের ছেলে ওইখানে কথা বলুক এবং এইটাকে আসলে বাস্তবায়নের জন্য ওই সংসদে দাঁড়ায় কথা বলুক এবং এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে বাধ্য করুক, তাহলে আপনাদের আমাকে ভোট দিতে হবে। আমি একা আমার নিজের ক্ষমতায় ওইখানে যাইতে পারবো না। আমার নিজের ক্ষমতায় লিখতে পারবো, আমার নিজের ক্ষমতায় বলতে পারবো, আমার নিজের ক্ষমতায় মানুষের কাছে কাছে ঘুরতে পারবো, কিন্তু আমার নিজের ক্ষমতায় যেইখানে আইনটা পাস হয় ওইখানে আসলে ঢুকতে পারবো না। এই ক্ষমতা এবার আপনাদের ছেলে মেয়েরা গত 15 বছর 17 বছর ধরে ক্ষমতা আপনাদের হাতে ছিল না, আপনাদের ভোট লাগে নাই। এর আগের সরকার ওটো পাসের ব্যবস্থা করছিল, কিন্তু এইবার আসলে নির্বাচন হবে, ওটো পাস হবে না। নির্বাচন হলে মানে আপনারা যেটা প্রথমে কথা বলে শুরু করছে, তার মানে এই নির্বাচনে আপনি যাকে শিল দিবেন, আসলে সে নির্বাচিত হবে। এখন এই ভোট 12 তারিখ আপনারা যদি মনে করেন যে আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের এলাকার এবং বাংলাদেশে এখন আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা কথা বললে, এটা টেলিভিশন শুনে
এটা রেডিও শুনে, এটা সরকার শুনতে চায় যে আমার কথা তারা শুনে। এইটুকু গুরুত্ব আপনাদের ছেলের বাংলাদেশের রাজনীতির মধ্যে আসলে হয়েছে। হয় যদি আপনারা চান, আপনারা যদি ভোট দেন, তাইলে আসলে আপনারা যদি নির্বাচিত করেন, এই সংসদে এই সমস্ত পরিবর্তনের জন্য আমরা কথা বলতে পারবো। কিন্তু আমার সম্পর্কে শেষ কথাটা বলে কথাটা শেষ করি। আমার সম্পর্কে এখন আমি খোঁজ খবর নেই যে ইলেকশন যে আসছে, আমি যে আসলে মানুষের কাছে ভোটের জন্য যাই, তো মানুষ আসলে কি কর, মানুষকে আমরা ভোট দিব? একটা সুন্দর আলাপ শুরু হয়েছে। আলাপ হইল যে এইবার যারা দাঁড়াইছে এর মধ্যে তো কায়েমই সবচেয়ে যোগ্য, কায়েমই ভালো মানুষ, দেবেটা তো ফাঁস করতে পারতো না, এবার তো টেহা নাই। আমি বলি, ইলেকশনের টাকা দিয়ে আপনারা কি ভোট বেঁচে দিচ্ছেন? আপনাদের সাথে কি আসলে চুক্তি হয়ে গেছে? টাকা পয়সা খায় ফেলছেন? ওরা আসলে কি আপনাদের বেঁচে দিছে? এইখানে তো ধরেন রাজনীতি করার অর্থ হলো 3-4 রকমের আপনাদেরকে বেচে। ওয়ার্ডের নেতা বেচে ইউনিয়নের নেতার কাছে, বলে আমার ওয়ার্ডে এত কথা, এত ভোট আছে, এইটার আমি এইভাবে করলে এটা আমার দিব। ওয়ার্ড বেচে গ্রামের নেতা বেচে ওয়ার্ডের নেতার কাছে, ওয়ার্ডের নেতা বেচে ইউনিয়নের নেতার কাছে, ইউনিয়নের নেতা বেচে থানার নেতার কাছে। এরকম 4-5 বার বেচা কিনা হয়। এখন আপনারা সেই টাকা পান কি পান না এটা আমি জানি না। তো বেচা কিনা একটা আছে, বেচা কিনা আছে দেখে ওরা কয় যে এবার 50 কোটি টাকা খরচ করবে, 100 কোটি টাকা খরচ করবে, খরচ করে তারা এমপি হবে। এই বেঈমানদের ব্যাপার, বেঈমানদেরকে আপনি ভোট দিয়ে দিবেন? আপনারা বেচা দিয়ে দিবেন? ওই বেচছে যারা 4-5 বার করে, ওদের আসলে বেচাটা ঠিক করবেন নাকি আপনারা যে বেচতে পারে না কেউ, আপনি যে কারো বেচার জিনিস না, আপনার বিবেক যে আপনার, আপনার ভোটের মালিক যে আপনি, আপনি যেটা ঠিক করবেন এটা যে আপনি ভোট দিবেন, আপনি ভোট দিবেন বুথের মধ্যে গিয়ে, আপনি কোন দল করেন, কোন মতের, কোন পথের, এইটা তো আসলে দেখার বিষয়। তাহলে আপনার বিবেক যদি কয় যে হুদা আছে, ইকবাল আছে, কায়ুম আছে, আরো অমুক আছে, তমুক আছে, এই এলাকার শান্তি শৃঙ্খলার জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষকে নিরাপদ রাখার জন্য কায়ুমরে ভোট দেওয়া হচ্ছে বেশি উচিত। আপনার কোনো কিছু আটকায়? আটকায় না তো কোনো কিছু। আমি আপনাদেরকে বলি যে আপনার দল ছাড়ার দরকার নাই, আমার দলে এসে আপনার জিন্দাবাদ দেওয়ার দরকার নেই। আমি বড় কোনো মিটিং রাখবো না যে ওইখানে আপনি মিছিল জিন্দাবাদ কইতে কইতে আপনি আমার সাথে যান, আমি এটা চাই না। আমি কোনো মিছিল মিটিং বড় বড় কিছু করব না। আমি কেবল আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রেখে যাইতে চাইব যে আপনি কি আসলে এই ভবিষ্যৎ 5 বছর চান্দাবাজ দান্দাবাজদেরকে আপনি ক্ষমতা দিবেন? আপনি কি এটা চাইবেন যে আপনার মেয়েটা স্কুলে যাওয়ার পথে ওই দলের বকাইটে ওই মেয়েটারে আসলে পথে উস্কানি দিব, উত্তক্ত করবে, টিস করবে, এটা আপনি মানবেন? ওই রকম লোকদের কাছে আপনি ক্ষমতা দিবেন? আপনার বাড়ির লামার মধ্যে এসে এই ইয়াবা বিক্রি করবে, আর এই ইয়াবার বকশিস মাথা পর্যন্ত যাইবে, এবং আপনার ছেলেটাকে আপনি কষ্ট করে স্কুলে পাঠান, ওই ছেলেটা স্কুলে যায়, কলেজে যায়, আপনি সারাক্ষণ ভয়ের মধ্যে থাকবেন যে এই বাচ্চাটা মানুষ হবে না, আসলে নেশাখোর হবে। এইটা চাইবেন আপনি? এই ক্ষমতা এদের হাতে দিবেন যারা নেশাখোরদেরকে, যারা নেশার ব্যবসাকে ঘরে ঘরে পৌঁছায় দিচ্ছে? আপনি কি আসলে আপনার হাউরকে তো দূরের কথা, আপনার ঘর থেকে গরু পালবেন, এই গরু চুরি হয়ে যাবে, আর ওই চোরেরা আসলে নেতার সাথে বসে চা খাবে, ছবি তুলবে, আর ওই লোকটা তার নাম বলার সাহস পাবে না। এইরকম বিচার চাইবেন আপনি? এইটা যদি আসলে আমরা না চাই, এবং আপনাদের যদি এটা বিশ্বাস হয় যে কায়ুম আসলে চোরের সাথে খাতির করবে না, কায়ুম আসলে এই নেশাখোরের সাথে খাতির করবে না, কায়ুম আসলে নেশাখোরদের কাছ থেকে কমিশন খায়া এদেরকে ছাড়ার জন্য তদবির করবে না, কায়ুম আসলে দল বড় করার জন্য চোরদের নিয়ে দল করবে না, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, তাহলে আমি বলবো যে 12 তারিখে আল্লাহর ওয়াস্তে আপনাদের বিবেকে যদি ধরে, তাহলে আপনারা মানে ভোট দেন। আপনাদের দল মত পথ এইটা নিয়ে আমার কোনো কথা। এবং এই বাজিতপুরটাকে আপনারা যদি আমাকে সহায়তা করেন, এই বাজিতপুরটাকে আমরা সবাই মিলে, আরেকটা কথা বলি যে বাংলাদেশে একটা তামসা শুরু হয়েছে, রাজনীতির নামে একটা তামসা শুরু হয়েছে। একটা দল আসলে ক্ষমতায় থাকলে এরা আসলে অন্য যারারে পিছবার দরকার, লোকটা রাজনীতি করুক আর না করুক, ওরা আসলে একটা পিছবার বুদ্ধি বের করে।
এই দলটা ক্ষমতা থেকে গেল গা, আরেকটা দল ক্ষমতা তাইলো, আয়াই এর চাইতে বেশি আসলে ফিসবার কাম করে। মানে একটা পাড়া পোতা ঘষাঘষি কইরা মাঝের যারা মানুষ, যারা অত বড় দলের ক্রিমিনাল না, দলগুলির মধ্যে তো দুই রকমের লোক থাকে। আমি বলি বাংলাদেশে যত দল আছে সব দল হইল একটা দলের এই বিভিন্ন নাম, সব দলের চরিত্র একরকম। এমন যেই নামেই থাকে, এই দলগুলির মধ্যে দুই রকমের লোক থাকে। দলের উপরের দিকে কিছু ক্রিমিনাল থাকে, কিছু টাউট বাটপার থাকে, ব্যবসায়ী থাকে, এরা দল ব্যবসা করে। এরা এমনকি নিজের দলের মানুষের পিছে, এমন মানুষ পাইবেন না যে দল করছে কিন্তু দলের রাতা খাইছে না, সাধারণ মানুষ এমন পাওয়া করি। এটা বাইরে কইতারে না, দলে যে যাতে আর ওইটা চুরের মার মতো আর কি, ঘরের মধ্যে কান্দে, বাইরে কইতারে না। বাইরের মানুষের দলের যখন যাতে চিল্লে কইতারে যে আমার অমুক দলে যাচ্ছে, তো নিজের দলে যাতলে এটা বাইরে কোন জানা, কারণ তাহলে বাইরের মানুষও যাবো, দলেও যাবে। এইরকম দলের ভেতরে মানুষ যাতা খায়। আমি বলি যে 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 দল করে, বাংলাদেশের দল হইল দুইটা, একটা হইলো আসলে ক্রিমিনালরার দল, টাউট বাটপাড়ার দল, এগুলো হলো নেতা। আরেকটা হইলো আসলে সাধারণ মানুষ বিভিন্ন কারণে এই দলটার মধ্যে আসলে গিয়ে আশ্রয় নেয়। মনে করে আমার মেয়েটা পড়ে, এর পথে স্কুলে যেতে বাধা, মনে করে আমার ছেলেটা পড়ছে আর একটা চাকরি পাওয়া লাগবে, একটা ঘুষ দেওয়ার একটা রাস্তা লাগবে, ঘুষ ছাড়াও চাকরিটা চায় না। মনে করে ঘুষটা যে দেন, আমার ঘুষটা দিয়ে দিব কেটা, একটা নেতা লাগে। এর কারণে আসলে মানুষ এরা দল করে। এই দল যারা করে, এই রকমের যারা মানুষ, এরা যে যে দলেই করুক, যে নামেই করুক, এই মানুষকে আমি বলি আমার মানুষ। এরা খাইতে খাওয়া মানুষ, এর নিজের হালাল রোজগারের উপরে হালাল জীবন যাপন করার জন্য আসলে চেষ্টা করে, ও পারে না। ওর হালাল রোজগারের উপরে ওই নেতারা আসলে হাত দেয়, ওই সরকার হাত দেয়, ওই রাষ্ট্র হাত দেয়। আপনি যতই রোজগার করেন কোনো বরকত হয় না, কারণ আপনি যা কিছু কিনেন বাজারে, প্রতিবার আপনার যত রোজগার বাড়ে তার চেয়ে জিনিসের দাম বেশি বাড়ে। আর ওই জিনিসের দাম বাড়ানোর জন্য পার্লামেন্টে বসে ওই এমপি সাহেবরা বাজেট বানায় তারপরে আপনি দেখেন বিদ্যুতের দাম বাড়ছে, আপনি দেখেন পানির দাম বাড়ছে, আপনি দেখেন আসলে সারের দাম বাড়ছে, আপনি দেখেন ডিজেলের দাম বাড়ছে, আর আপনার ধানের দাম কমছে, আপনার মুখটার দাম কমছে। আপনি যা যা বেচেন, শরীরের শ্রম থেকে শুরু করে আপনি যা কিছু উৎপাদন করেন, যা কিছু আপনি বাজারে নেন, তার সব কিছুর দাম কমে। আর ওরা যেগুলির দাম ঠিক করে, ওই সব কিছুর দাম বাড়ে। আপনি যা রোজগার করেন কোনোভাবেই চলে না। এই সংসদকে ওরা বৈশা মানুষের টাকা আসলে লুটতে খায়া, নিজেদের মধ্যে বাইটে নিয়ে, তারপরে এগুলি নিজের শান শৌকত বাড়ায়া বাকিটারে বিদেশ পাঠানোর জন্য ব্যবহার করে। এবং এইটাকে ওরা নাম রাখছে রাজনীতি, এইটার ওরা নাম দিয়েছে জনসেবা। জনগণের পিছে মারার জন্য যে আইন কানুন বানায়, এইটার নাম দিয়েছে জনসেবা। ওই চোরদের বিরুদ্ধে, ওই লুটতে খাওয়া মানুষের বিরুদ্ধে। আমরা যারা খাইতে খাই, আমি উকালতি করি, আপনি রিক্সা চালান, ও আসলে চুল কাটে, ও দোকানদারি করে, ও জুতা বানায়, ও আসলে হাওড়ে গৃহস্থী করে। আমরা যারা মানুষ, আমরা যে যে দলে থাকি, আমরা 90% মানুষ খাইতে খাই, হালাল রোজগারের উপর দাঁড়াইতে চাই। এই মানুষদেরকে নিয়ে আসলে বাংলাদেশটা পরিবর্তনের জন্য বাজিত পুন্ডিকলিটাকে আসলে আমি একটা মডেল বানাইতে চাই। বাজিত পুন্ডিকলির মানুষ যদি আইনটা এইবারের এই ঘটনাটা ঘটায় দেয়, তাহলে বাংলাদেশকে আগামীতে আমি আসলে পাল্টে দেবো। এই ওয়াদা আমি আপনাদের সাথে করতে পারি। আল্লাহ আমার যদি মাথা ঠিক রাখে, আল্লাহ যদি আমার মাথা ঠিক রাখে, তাহলে আমার চরিত্র ঠিক থাকবে। আর আমার চরিত্র যদি ঠিক থাকে, আর আপনারা যদি আমাকে সহায়তা করেন, আগে যেরকম আসলে এখানে গভর্নর ছিল, আগে যেরকম আমার এখানে মন্ত্রী ছিল, আমি একই জিনিস আসলে বাজিতপুরে ফেরত আনবো ইনশাআল্লাহ। তো সেইটার জন্য আপনাদের কাছে আসলে আমি আসছি। আপনাদের যদি মনে হয় যে আপনাদের ছেলের এই যোগ্যতা আছে, ছেলে অন্তত সৎ, মানুষের মাইরে খাবে না, কারো উপরে জুলুম করবে না, তাহলে আপনাদের কাছে আমি আবারও এই কথাটা বলি যে আগামী 12 তারিখে ভোটটা দিলে আমাকে নিজ দায়িত্ব দিতে হবে। আমার আসলে গুন্ডা মান্ডা নাই, আমার টাকা পয়সা নেই। আর টাকা পয়সা থাকলেও তো আমি কাজে খরচ করতাম না, কারণ আমি টাকা খরচ করলে আমি এখান থেকে টাকা তুলতে হতো। আমি এই কাজ করব। আমি বলবো আপনার বিবেকের সাথে মিলায় দেখেন, দল যে যেটা করেন, কোনো আপত্তি নেই, মিলায় দেখেন আগামী 5 বছরের জন্য আমাদেরকে আপনারা ভোটটা দিতে পারেন কিনা, কারণ আপনার ক্ষমতাটা দিয়ে আমি এই কাজটা করতে চাই। তো এইটুকু বলে, এতক্ষণ ধরে যারা কষ্ট করে আমার কথা শুনছেন, অনেকে যারা আসলে দাঁড়ায় থাকছেন, বসার জায়গা দিতে পারিনি,
তাদের কাছে আমি ক্ষমা চাই। আমার মার্কাটা হরিণ, এই হরিণ মার্কে আমি স্বতন্ত্র নির্বাচন করতেছি, মানে আমি কোনো দলের না, আপনি দিতে পারেন যে কোনোভাবে। তো সেই জায়গাটা খোলা রাখে আমি আসলে নির্বাচনটা করতেছি। তো সেই জায়গায় আপনাদের সবাইকে আবারও আমি সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাই আমার বক্তব্য শেষ করছি। আপনার সবাইকে ধন্যবাদ।